নমস্কার, আমার রাও স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখনকার সময়ে কোনো বিনিয়োগকারী যদি মোটা অঙ্কের টাকা জমাতে চান, সেটা 50 লক্ষ টাকা বেশি হতে পারে, 1 কোটি টাকাও হতে পারে, তাহলে শুধু তার মাসিক সঞ্চয় কিন্তু হবে না, ধৈর্য রাখলেও শুধু হবে না। এই ক্ষেত্রে ফিনান্সিয়াল গোলস তো অবশ্যই দরকার, তার সাথে দরকার কিছু ইমোশনাল সেন্টিমেন্ট। যেমন কতগুলো রুলস আছে, সেগুলো তাকে ফলো করতে হবে, ধৈর্যের বাঁধ ভাঙলে চলবে না। যেমন রয়েছে 15-15-15, রয়েছে 10-12-15, রয়েছে 7-5-3-1, এরপর রয়েছে 8-4-3 15 ইয়ার্স, তারপর রয়েছে 72 বাই অ্যানুয়াল রেট অফ রিটার্ন, 144 বাই অ্যানুয়াল রেট অফ রিটার্ন, 114 বাই অ্যানুয়াল রেট অফ রিটার্ন। বুঝতেই পারছেন, আজকের আলোচনাটি হবে বিনিয়োগকারীদের কাছে অবশ্যই একটা মোটা অঙ্কের টাকা আনার কি উপায় হতে পারে। শুধু ধৈর্য থাকবে, এটাই তো বারবার আমরা বলছি যে যদি আপনি টাকা জমাতে চান তাহলে ধৈর্য রাখুন, কিন্তু এই ক্ষেত্রে শুধু ধৈর্য থাকলে চলবে না। এই ক্ষেত্রে এই যে আমি গাণিতিক যে সংখ্যাগুলো বললাম, 3, 5, 4, 15, এইগুলো মেনটেন করতে হবে। আজকে আলোচনা এর ভিত্তিতে হবে। আশা করি ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেভাবে নিজেও কিছু সঞ্চয় করতে পেরেছি এবং যে সঞ্চয়ের কথা আমি আজকে বলবো, সবটাই আপনারা শুনবেন, পুরো ভিডিওটা দেখুন। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার নির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাও স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন বিভিন্ন সংখ্যাতত্ত্বের রুলস দিয়ে কি করে অবশ্যই বড় অঙ্কের টাকা জমানো যাবে, কিছু সঞ্চয় করলেই হবে। বিনিয়োগকারীরা যদি প্রতি মাসে সঞ্চয় করে সিস্টেমেটিক্যালি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বিনিয়োগ করতে চান, তাহলে তাকে অবশ্যই আমরা বলবো এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা জমানো। এই ক্ষেত্রে তিনি যদি সেভিংস করতে চান ব্যাংকে বা পোস্ট অফিসে, তাহলে তিনি একটি নির্দিষ্ট রিটার্ন ইন্টারেস্ট পাবেন 10 বছর ধরে ম্যাক্সিমাম। এক্ষেত্রে কিন্তু সেটা সেভিংস হলো, কিন্তু এক্ষেত্রে ইনভেস্টমেন্ট হলো না। ইনভেস্টমেন্ট কথার অর্থই হচ্ছে যে অ্যাভারেজ রিটার্ন হবে এবং এই ক্ষেত্রে তার লাভ লোকসান দুটোই হতে পারে, তবে দীর্ঘমেয়াদে টাকা রাখলে অবশ্যই লাভ হবে। এক্ষেত্রে যে রুলটি রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটি রুলস, সেটা হচ্ছে 10, 12 অ্যান্ড 30। এর অর্থ হচ্ছে যে প্রতি মাসে 10,000 টাকা করে মিনিমাম 12% অ্যাভারেজ রিটার্ন পাওয়া যাবে। এটা ধরে নিয়ে যদি কেউ 30 বছর মিউচুয়াল ফান্ডের এসআইপি স্কিমে টাকা জমান, তাহলে তার টাকার অঙ্কের পরিমাণ দাঁড়াবে মিনিমাম 1,05,00,000 টাকা। এরপরের ইমোশনাল গাণিতিক রুলসটি হচ্ছে 15-15-15। এর অর্থ হচ্ছে কোনো বিনিয়োগকারী যদি 15,000 টাকা প্রতি মাসে 15% এভারেজ রিটার্নে 15 বছর ধরে জমান, তাহলে এক্ষেত্রে কিন্তু তার অন্তত 93 লক্ষ টাকা জমবেই। এক্ষেত্রে তিনি যদি স্টেপ আপ করেন, মানে 15,000 টাকা প্রতি মাসে জমাচ্ছেন, বছরের শেষে দেখা যাবে তিনি আরও 1500 টাকা 10% বাড়িয়ে দিলেন, মানে পরের বছর তিনি 16,500 করলেন, আবার তার পরের বছর আরও 1500 টাকা বাড়িয়ে দিলেন। এইভাবে যদি চলতে থাকে, তাহলে 15 বছর বাদে তার টাকা জমবে 1,53,89,000 টাকা। বুঝতেই পারছেন, কারণ এক্ষেত্রে কম্পাউন্ডিং যে রুলসটি রয়েছে সেটা, আর অ্যাভারেজ যে রিটার্নটি, সেটা রুপি কস্ট অ্যাভারেজিংয়ের উপরও অনেকটা নির্ভর করবে। এই ব্যাপারে আমি একটু বাদে ডিটেলস এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনা করছি। তবে 10,000 টাকা প্রতি মাসে জমাতে হবে বা 15,000 টাকা জমাতে হবে তার মানে নেই। যদি বিনিয়োগকারীর সঞ্চয় 1,000 টাকাও থাকে, সেটাও কিন্তু জমানো যেতে পারে। অতএব প্রপোর্শনালি সেই ক্ষেত্রে রিটার্ন পাওয়া যাবে। এই ক্ষেত্রে যারা মিড 30-তে রয়েছে, তাদের 15-15-15 এই রুলসটি প্রয়োগ করলে ভালোই হবে, কারণ 45-50 বছরে তারা অবশ্যই 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবেন। যাদের বয়স আর একটু কম, সেই ক্ষেত্রে তারা ওই 30 ইয়ার্সের যে রুলসটি রয়েছে সেটা ফলো করতে পারেন।
এই ক্ষেত্রে 10, 12, 30 যে রুলসটি বলেছি সেটা তাদের ক্ষেত্রে ভালোই কাজ করবে। ধৈর্য তো অবশ্যই দরকার, কিন্তু এই সিস্টেম চললে তার মনের মধ্যে একটা ইমোশনাল সেন্টিমেন্ট সিস্টেমেটিক্যালি চলবে। এবং যেহেতু প্রতি মাসে এক্ষেত্রে ব্যাংক থেকেই ডেবিট হয়ে যাচ্ছে টাকা ইনস্টলমেন্টটা, সেক্ষেত্রে কিন্তু তিনি চিন্তা করবেন যে আমি একটু টাকা অন্য খাতে খরচা করব, সেটা জো নেই। তাকে কিন্তু ওই ফিনান্সিয়াল গোল সামনে রেখেই কিন্তু টাকা জমাতে হবে। এই ধৈর্য, এই ভাবনা, এই চেতনা থেকেই কিন্তু ভবিষ্যতে তিনি সঞ্চয় অনেকটাই বাড়াতে পারবেন। এর পরের রুলসটি সম্পূর্ণ কনফিডেন্স বা আস্থা সূচক। এই রুলসটি হচ্ছে 7-5-3-1। আমরা বলি না কি 7-5 ভাবছি, এই ক্ষেত্রে 7 এই কথার অর্থ হচ্ছে যে মিনিমাম হোল্ডিং পিরিয়ড যদি 7 বছর পার হয়ে যায়, এসআইপি ধরুন বা কোনো ক্ষেত্রে লামসাম যদি কেউ রেখে থাকেন টাকা বিনিয়োগকারীরা, সেক্ষেত্রে 7 বছর পার হয়ে গেলে ভোলাটিলিটি মানে উত্থান পতন টাকার সেটা অনেকটাই কিন্তু কমে যায়। দেখবেন যারা 5-7 বছর টাকা রেখেছেন মিউচুয়াল ফান্ডে, তারা কিন্তু এখন আর কোনো পরোয়া করে না, তাদের মনের মধ্যে প্যানিকও থাকে না এবং ভোলাটিলিটি অনেকটাই কিন্তু রিমুভ হয়ে যায়। 5 অর্থ হচ্ছে ক্যাটাগরি। মূলত আমি ঠিক করেছি 5টি ক্যাটাগরি থাকবে। 1 নম্বর হচ্ছে লার্জ ক্যাপ, 2 নম্বর হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং ইন্টারন্যাশনাল ফান্ড, সেখানে বিনিয়োগ করতে হবে। আর 3, 7-5-3-1, 3, এই কথাটির অর্থ হচ্ছে যে এমোশন মনের মধ্যে থাকবে, কিন্তু 3টি জিনিস বিনিয়োগকারী মনে থাকবে চলবে না। সেটা হচ্ছে হোপলেসনেস, 2 নম্বর হচ্ছে প্যানিক, আর 3 নম্বর হচ্ছে ফ্রাস্ট্রেশন। এই 3টে জিনিস থাকলে চলবে না, এমোশনকে সাথে নিয়ে কিন্তু চলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে স্টেপ আপ, এক্ষেত্রেও কথাটি বলা হয়। এক্ষেত্রে স্টেপ আপ কথা অর্থ হচ্ছে যে বছরে একবার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাড়বে, সেই ক্ষেত্রে পার্সেন্টেজ ওয়াইজ 10% হতে পারে, কারো সেই ক্ষেত্রে আর্থিক সামর্থ্য থাকলে 15%, 20%ও তিনি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। যেহেতু কম্পাউন্ডিং এফেক্টটা রয়েছে এবং রুপি কস্ট অ্যাভারেজিং রয়েছে, তার ফলে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের এসআইপি ক্ষেত্রে অনেক টাকা কিন্তু বৃদ্ধি পায়। এবং যদি দেখা যায় যে ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু প্রথম দিকে অনেকটাই কমে গেছে, বা যখনই দামটা কমে যায় তখন কিন্তু অনেক বেশি ইউনিট পাওয়া যায়, ফলে ভবিষ্যতে যখন ন্যাব বেড়ে যায় তখন কিন্তু অনেকটাই টাকা বাড়ে। তবে এই ক্ষেত্রে কোম্পানিতে স্ক্যাম থাকলে অবশ্যই কিন্তু ওই মিউচুয়াল ফান্ড স্কিমটি থেকে বেরিয়ে আসতে হবে। এরপরের এসআইপির রুলসটি হচ্ছে 8, 4 and 3, 8, 4 এবং 3, টোটাল 15 বছর। প্রথম 8 বছর এসআইপি স্কিমটিকে বাড়তে দিন, কম্পাউন্ডিং এফেক্ট পাক। পরের 9 থেকে 12 বছরের মাথায়, যেটা 8, 4 যোগ করে 12 হলো, সেই সময়ে অবশ্যই মিউচুয়াল ফান্ড স্কিমটি ডবল হবে আশা করা যায়। তারপরে 3 বছর ম্যাক্সিমাম বাড়তির দিকে নজর দিতে হবে, যখন আপনার ম্যাচুরিটি ধরেই নিন আপনি 15 বছর রেখেছিলেন। এরপরের রুলসটির নাম হচ্ছে 100 - এজ রুলস, 100 বিয়োগ বয়স। এর অর্থ হচ্ছে কোনো বিনিয়োগকারীর বয়স যদি 30 বছর হয়, তাহলে তিনি ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করবেন 100 বিয়োগ 30, 70%, বাকিটা ডেট ফান্ডে বিনিয়োগ করবেন। এরপরের রুলসটি হচ্ছে বাজেটিং রুলস। এই ক্ষেত্রে কোনো ব্যক্তির আয় যদি 100 টাকা হয়, এই ক্ষেত্রে তিনি বিনিয়োগ করবেন বেসিক নিডসে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেখানে বিনিয়োগ করবেন 50%, 30% বিভিন্ন ডিমান্ড, তার মনের মধ্যে যেটা তৈরি হবে কেনার জন্য, সেখানে বিনিয়োগ করবেন, আর 20% তিনি ইনভেস্টমেন্ট করবেন। পরিশেষে বলি, বিনিয়োগকারী ইনভেস্টমেন্ট কত বছরে গিয়ে ডবল হবে, কত বছরে গিয়ে 3 গুণ হবে এবং কত বছরে গিয়ে 4 গুণ হবে, তার রুলসটা কি আছে। প্রথম রুলস হচ্ছে রুল 72। এর অর্থ হচ্ছে, মনে করুন বিনিয়োগকারী অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 12%, তাহলে 72 ভাগ 12, 6, মানে 6 বছরে গিয়ে ডবল হবে। এরপরের রুলসটি হচ্ছে রুল 114 বাই অ্যানুয়াল রেট অফ রিটার্ন, 114 ভাগ 12, তাহলে গিয়ে তার দেখা যাচ্ছে যে 3 গুণ হবে টাকা 9 বছর 6 মাসে। রুল 144, সেই ক্ষেত্রে অ্যানুয়াল রিটার্ন যদি ওই 12ই হয়ে থাকে, 12% অ্যাভারেজ রিটার্ন, তাহলে 144 ভাগ 12, এর অর্থ হচ্ছে 12 বছরে গিয়ে 4 গুণ হবে। তাহলে বোঝা গেল সংখ্যাতত্ত্বের বিচারে
ইমোশনাল অ্যাক্টিভিটিস নিয়ে কি করে সামান্য কিছু সঞ্চয় নিয়ে বড় অঙ্কের টাকা ধৈর্য ধরে রাখলে প্যানিক যদি মনের মধ্যে বিসর্জন দেওয়া যায় তাহলে অবশ্যই টাকা বাড়বে। এই রুলসগুলো বিনিয়োগকারীরা যদি ফলো করে তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করতে অবশ্যই তিনি পারবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যারা দেখছেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।